আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজ এই ভিডিওতে আমি ক্লাস 10 ইতিহাসের শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়, যার নাম উত্তর ঔপনিবেশিক ভারত অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতার পর 20 শতকের দ্বিতীয় পর্ব 1947 থেকে 1964 খ্রিস্টাব্দ। এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটির নাম সংবিধানে স্বীকৃত ভাষাসমূহ, অর্থাৎ ভারতীয় সংবিধানে যে ভাষাগুলোকে স্বীকৃতি প্রদান করেছে 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত, সেটা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা কি দেখে নিব যে 1964 খ্রিস্টাব্দ তারপরেও ভারতবর্ষের সংবিধান বর্তমানে আর কী কী ভাষাকে স্বীকৃতি দিয়েছে, সেই ভাষাগুলো কী কী সেটাও বলবো। ঠিক আছে? অর্থাৎ বর্তমানে ভারতবর্ষের মোট কতগুলি সংবিধান স্বীকৃত ভাষা আছে সেগুলো আলোচনা করব। ঠিক আছে? তো প্রথমেই বলে নিই যে ভারতবর্ষ একটি খুবই বৈচিত্র্যপূর্ণ একটি দেশ। কেন বৈচিত্র্যপূর্ণ? কারণ এখানে বহু ভাষাভাষীর মানুষ রয়েছে, বহু ধর্মের মানুষ রয়েছে, বহু জাতের মানুষ রয়েছে, বহু ধর্মের মানুষ রয়েছে। ঠিক আছে? বহু সংস্কৃতির মানুষ রয়েছে। অর্থাৎ পৃথিবীতে যে কয়েকটি রাষ্ট্র খুবই বেশি বৈচিত্র্যপূর্ণ, তার মধ্যে ভারতবর্ষ অবশ্যই অন্যতম। আমরা জানি যে ভারতবর্ষ পৃথিবীর 7ম বৃহত্তম দেশ আয়তনে এবং জনসংখ্যার দিক থেকে পৃথিবীর 2য় বৃহত্তম দেশ। অর্থাৎ ভারতবর্ষে এরকম কিছু ভাষা রয়েছে যে ভাষায় দেখা যাচ্ছে কোটির উপরে মানুষ কথা বলে, কোটি কোটি মানুষ কথা বলে। এরকম ভাষা আবার রয়েছে যে মানুষ অর্থাৎ লাখের উপরে মানুষ ওই ভাষায় কথা বলে। আবার কিছু ভাষা হয়তো হাজার সংখ্যক মানুষ কথা বলে বা হাজারের বেশি হতে পারে। আবার কিছু ভাষা রয়েছে হয়তো কয়েকশো মানুষ কথা বলে, বা আরও কিছু ভাষা রয়েছে হয়তো আরও কমও বলতে পারে বা বলে। ঠিক আছে? তো এত সংখ্যক ভাষা রয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে 1964 সালে কটি সংবিধান স্বীকৃত ভাষা ছিল সেটা দেখব, এবং বর্তমানে মোট কতগুলো ভাষা স্বীকৃতি প্রদান করেছে ভারতীয় সংবিধান সেটাও আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখে নিব যে এই যে সংবিধান স্বীকৃত ভাষাসমূহ 1964 সালে কী কী ভাষা আছে সেটা আমরা একটু আলোচনা করে নেব। ঠিক আছে? তা ভারতবর্ষ একটি বহু ভাষাভাষী রাষ্ট্র। স্বাধীনতা লাভের পর কোন ভাষায় কেন্দ্রীয় সরকার তার কাজকর্ম পরিচালনা করবে এবং রাজ্য সরকারগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করবে, সে প্রশ্নকে কেন্দ্র করে একটা প্রবল বিতর্ক দেখা দিয়েছিল। ঠিক আছে? অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হয়ে গেল 1947 সালে। ভারতবর্ষের সংবিধান স্বীকৃতি হলো কবে? 1950 সালে 26শে জানুয়ারি। ঠিক আছে? এরপর আমরা দেখব যে আমরা তো জানি যে ভারতবর্ষের স্বাধীনতার পর ভারতবর্ষকে অনেক রকম সমস্যা ফেস করতে হয়েছে। উদ্বাস্তু সমস্যা থেকে শুরু করে দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণ, আরও বিভিন্ন রকম সমস্যা। তার মধ্যে অন্যতম একটি সমস্যা ছিল এই যে ভাষাকে কেন্দ্র করে সমস্যা। আরও জানো তোমরা যে ভাষাকে কেন্দ্র করে ভারতবর্ষে যে আন্দোলনগুলো হয়েছে, তার মধ্যে থেকে এই আন্দোলনগুলির মধ্যে থেকে একটি প্রথম যে রাজ্যটি উঠে আসছিল ভাষাকে কেন্দ্র করে, প্রথম রাজ্য তৈরি হয়েছে অন্ধ্রপ্রদেশ। সেই সময় কিন্তু দেখা যাচ্ছে ভারতবর্ষের অভ্যন্তরে একটা তীব্র গোলযোগ সৃষ্টি হয়েছে, দারুণ একটা ক্ষোভ তৈরি হয়েছে দেশের সরকারের বিরুদ্ধে। ঠিক আছে? তা আমরা দেখব যে ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলন, সেটা কিন্তু স্বাধীনতার পরপর আমরা দারুণ দেখতে পাই, তীব্র মাত্রায় সেটা হয়েছে, সেটা আমরা উপলব্ধি করতে পারি। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল ইংরেজি ও হিন্দি ভাষা। ইংরেজি ভাষা ও হিন্দি ভাষা। তোমরা দেখো যে 1950 খ্রিস্টাব্দে সংবিধানে দেবনাগরী অক্ষরে লিখিত হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1950 সালে হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 1955 খ্রিস্টাব্দে গঠিত, ভালো করে মনে রাখবে তোমরা, ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেনও বটে, সরকারি ভাষা কমিশনের অন্যতম 2জন সদস্য ছিলেন পশ্চিমবঙ্গের সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও তামিলনাড়ুর পি সুব্বারায়ান। এই কমিশন 1956 খ্রিস্টাব্দে তার প্রতিবেদন পেশ করে। সেই প্রতিবেদনকে কেন্দ্র করেই কিন্তু গোলযোগটা, অসন্তোষটা সৃষ্টি হয়েছে। দেখো তোমরা, এর প্রধান সিদ্ধান্তগুলি ছিল দেবনাগরী অক্ষরে লিখিত হিন্দি ভারতের সরকারি ভাষা হিসাবে স্বীকৃত হবে। আচ্ছা,
সরকারি উদ্দেশ্য ইংরেজি ভাষার ব্যবহার আগের মতোই 1965 খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে। অর্থাৎ সরকারি উদ্দেশ্যে ইংরেজি ভাষা আগেও যেভাবে ব্যবহৃত হয়ে আসছে সেটা 1965 সাল পর্যন্ত চলবে, এরপর কিন্তু আর চলবে না। এরপর হিন্দি হবে ভারতের একমাত্র সরকারি ভাষা। এক্ষেত্রেই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে যে ইংরেজি ভাষা 1965 সাল পর্যন্ত চলবে, কিন্তু তারপর শুধু একটাই মাত্র সরকারি ভাষা হবে, সেটা কি? সেটা হচ্ছে হিন্দি। একে কেন্দ্র করেই কিন্তু তীব্র অসন্তোষটা শুরু হয়েছে। সেই অসন্তোষের কেন্দ্রবিন্দু পীঠস্থান ছিল হচ্ছে ভারতের দক্ষিণের রাজ্যগুলি। ঠিক আছে, দক্ষিণ ভারতে তীব্র গোলযোগ সৃষ্টি হয়, তীব্র অসন্তোষ সৃষ্টি হয় এই প্রতিবেদনের বিরুদ্ধে। সরকারি ভাষাই হবে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলির যোগাযোগের ভাষা। অর্থাৎ হয়তো সরকারি ভাষা হবে কেন্দ্রের সঙ্গে রাজ্যগুলি, অর্থাৎ যে রাজ্যগুলি দক্ষিণ ভারতে রয়েছে তারা সরকারের সাথে, অর্থাৎ দিল্লির সরকারের সাথে হয়তো যোগাযোগ করবে, কমিউনিকেট করবে কোন ভাষার মাধ্যমে? সেই সরকারি ভাষা। এবং সেই সরকারি ভাষা কোনটা? হিন্দি। কিন্তু দক্ষিণ ভারতের রাজ্যগুলো কিন্তু ওরা কিন্তু হিন্দি সেরকম বোঝেই না। ঠিক আছে, বোঝেও না এবং বুঝতে চায়ও না, এবং হিন্দির প্রতি তাদের একটা বিদ্বেষও রয়েছে, এবং হিন্দি ওরা পছন্দও করে না, হিন্দি ওরা শেখেও না, শিখতে চায়ও না, বলতেও চায় না। ঠিক আছে, রাজ্য স্তরে সরকারি ভাষা কি হবে তা রাজ্য বিধানসভা ঠিক করবে, কিন্তু রাজ্যে সরকারি ভাষা কি হবে সেটা কিন্তু কেন্দ্র ঠিক করবে না। কেন্দ্র বলে দিয়েছে এই ক্ষেত্রে তোমাদের স্বাধীনতা রয়েছে, সেটা রাজ্য বিধানসভাই ঠিক করে নেবে। আচ্ছা, সরকারি ভাষা কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে হিন্দি ভাষার বিরুদ্ধে প্রবল বিক্ষোভ দেখা দেয়। অর্থাৎ দেখা যাচ্ছে দক্ষিণ ভারতে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালি ভাষার যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এর বিরুদ্ধে তীব্র অসন্তোষ পোষণ করে। ঠিক আছে, তাদের মধ্যে একটা দারুণ ক্ষোভ তৈরি হয় সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, অর্থাৎ ভারত সরকারের বিরুদ্ধে। এই অবস্থায় ভারতীয় পার্লামেন্টে সরকারি ভাষা আইন 1963 খ্রিস্টাব্দে পাশ হয়। এই আইন অনুসারে কি বলেছে যে 1965 খ্রিস্টাব্দের পরও সরকারি কাজকর্মে হিন্দির সঙ্গে ইংরেজি ভাষার ব্যবহার চালু থাকবে। রাজ্য বিধানসভাগুলি নিজ নিজ রাজ্যের জন্য সরকারি ভাষা নির্দিষ্ট করার অধিকার পায়। ঠিক আছে, বিভিন্ন রাজ্য বিধানসভা তাদের সরকারি ভাষা নির্দিষ্ট করলে রাজ্য বিধানসভা তাদের সরকারি ভাষা নির্দিষ্ট করে দেয়। 1964 খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে, মনে রাখবে তোমরা 1964 খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের 8ম শিডিউল যেটাকে বলা হয়, ঠিক আছে, 8ম তফসিলে সরকারি ভাষা হিসেবে 14টি ভাষা স্থান পায়। দেখে নিবে তোমরা সেই 14টি ভাষা কি কি এবং সেই ভাষায় ভারতের কোন রাজ্যগুলি কথা বলে। তোমরা দেখো প্রথমে কি বলেছে, 1 নম্বর অসমিয়া, আসাম রাজ্যের মানুষ। বাংলা দেখো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আন্দামান নিকোবর। গুজরাটি, গুজরাট অবশ্যই দাদরা নগর হাভেলি, দমন দিউ। হিন্দি ভাষায় দেখো, হিন্দি ভাষায় ভারতের বেশিরভাগ রাজ্যের মানুষ কিন্তু কথা বলে হিন্দি। বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড, যেটাকে আমরা হিন্দি বলয় হিসেবে চিনে থাকি। কন্নড়, কর্ণাটকা। ঠিক আছে, কাশ্মীরি, জম্মু ও কাশ্মীর। মালায়ালাম কোথায়? কেরালার ভাষা। ঠিক আছে, এছাড়া লাক্ষাদ্বীপ রয়েছে, পন্ডিচেরি বা পুদুচেরি রয়েছে। মারাঠি মেনলি মহারাষ্ট্র এবং গোয়া। ঠিক আছে, এছাড়া গোয়া, দাদরানগর হাভেলি, দমন ও দিউ তো মারাঠি বলা হয়ে থাকে। উড়িয়া উড়িষ্যার ভাষা। পাঞ্জাবি চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি ও পাঞ্জাবে বলা হয়ে থাকে। সব থেকে বেশি কিন্তু পাঞ্জাবে বলে, পাঞ্জাবি ভাষা, কিন্তু সেটাই লাস্টে লেখা রয়েছে। যাই হোক, সংস্কৃত উত্তরাখণ্ড, অর্থাৎ উত্তরপ্রদেশ ভেঙে যে রাজ্যটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে উত্তরাখণ্ড, সেখানে কিন্তু সংস্কৃতের সরকারি ভাষা। এছাড়া তামিল, ঠিক আছে, তামিলনাড়ুর যে ভাষা, তামিলনাড়ু, আন্দামান ও নিকোবর ও পন্ডিচেরি। তেলুগু অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। তোমরা জানো যে অন্ধ্রপ্রদেশ ভেঙে আরেকটা রাজ্য তৈরি হয়েছে যার নাম তেলেঙ্গানা। সে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার মানুষ কিন্তু তেলুগু ভাষায় কথা বলে। এছাড়া পুদুচেরি। উর্দু জম্মু ও কাশ্মীর, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও বিহারও উর্দু বলা হয়ে থাকে। এছাড়া আমরা দেখে নিব, এটা 1964 সাল গেল। এরপর আমরা দেখব যে সংবিধানের 8ম তফসিলে 2002 খ্রিস্টাব্দে কোঙ্কনি, ঠিক আছে, মণিপুরি, নেপালি, সিন্ধি। 2004 সালে আমরা দেখব হচ্ছে বোড়ো, ডোগরি, মৈথিলি ও সাঁওতালি ভাষা স্থান লাভ করার ফলে বর্তমানে ভারতের সংবিধান স্বীকৃত ভারতীয় ভাষার সংখ্যা দাঁড়িয়েছে 22। এর বাইরেও আমরা দেখব ইংরেজি ভারতের সরকারি ভাষা হিসাবে কিন্তু স্বীকৃত। ঠিক আছে,
অর্থাৎ ভারতের সবাই তো আর হিন্দি বলতে পারে না এবং হিন্দি বোঝেও না। তার জন্য কিন্তু একটা এই ভাষা আছে যেটা শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর যে কোনো স্থানে এই ভাষাটা জানলে পরে কিন্তু আমি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো। সেই ভাষাটার নাম কি? ইংরেজি ভাষা। ঠিক আছে? যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কারণ বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যাচ্ছে সেই কোভিড-19 বা করোনা সংক্রামক রোগীর সংখ্যা কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তাই তোমরা সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, এটাই আমি আশা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।